আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি ভালো আছেন। তো এখন যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে তিনজন ব্যক্তি অর্থাৎ স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে তিনটা প্রশ্ন, সেটা খুবই ক্রিটিক্যাল। তো যাই হোক স্যার, যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের উত্তরের জন্য ভিডিওটা তৈরি করা হচ্ছে। আর এই কারণে প্রশ্নের উত্তরগুলো একবারে বিস্তৃতভাবে দেওয়ার চেষ্টা করব, যেহেতু স্যার ওরা আমাকে বারবার রিকোয়েস্ট করতেছিল ভাই আজকের মধ্যে দেন, কারণ কালকে আমার পরীক্ষা। তাই তড়িঘড়ি করে ভিডিওটা তৈরি করা শুরু করলাম। আর আমি সাধারণত ভিডিও করি রাত্রে। এতে কি হয় স্যার, এতে সাউন্ড হওয়ার চান্সটা খুব কম থাকে, যেহেতু দিনে বা দুপুরবেলা কিংবা সকালবেলা যদি ভিডিও করি তাহলে নয়েজটা একটু বেশি আসে। তো প্রথম প্রশ্নটা দেওয়ার পূর্বে একটু কথা বলে নিই, সেটা হচ্ছে যে ভিডিওটা যেহেতু আমার আজকের মধ্যেই দিতে হবে, তো এডিটের একটু সমস্যা থাকতে পারে। তো এই ক্ষেত্রে একটু কম্প্রোমাইজ করবেন, কারণ আমি এডিট এত কম সময় করতে পারি না। তাই আনকাট ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর চারপাশের আওয়াজগুলো একটু একটু রিমুভ বা একটু স্কিপ করার চেষ্টা করবেন। যাই হোক স্যার, প্রথম প্রশ্নটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটু দেখেন। প্রথম প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে যে একটা চিত্র দেওয়া আছে, সেটা হলো প্রথম অধ্যায়, বোঝা যাইতেছে। দেওয়ার পর চিত্রটার নিচে উপরে দামি স্তর দেওয়া, নিচে হচ্ছে চাহিদা যোগান দেওয়া। তারপর চিত্রটার প্রথমে যে ক নাম্বার প্রশ্নটা করছে সেটা বলছে যে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। ঠিক আছে। পরবর্তীতে অর্থনৈতিক সমস্যা কেন সৃষ্টি হয়, আচ্ছা এটা গেল। তারপর পরবর্তীতে স্যার বলতেছে যে স্যার উদ্দীপকের চিত্র হতে অদৃশ্য হস্তে কিভাবে অর্থনৈতিক প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। তো 4 নম্বর প্রশ্নে বলছে উদ্দীপক হতে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে ভারসাম্য দাম ও ভারসাম্য পরিমাণ কিভাবে নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। তো প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ওই বোনরে বলতে চাই বা ওই আমার স্টুডেন্টরে বলতে চাই যে দেখো, এই প্রশ্নগুলা আমি প্রথম অধ্যায়ে A to Z সলভ করছি। তো প্রথম অধ্যায়ের যে প্লে লিস্টটা আছে ওটার ভিতরে ঢুকলে তুমি A to Z ক্লাসগুলো করলে বুঝা যাইতা। কিন্তু যদিও তুমি মানে অর্ধ কাঁচাভাবে জিনিসটা বুঝতে পারতেছো না, তাই আমি তোমার A to Z করে দিতেছি। ঠিক আছে, তুমি প্যানিক না হয়ে ধৈর্য সহকারে দেখতে থাকো। তো আমি বোর্ডটা মুছি প্রথম। তো প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্নটা একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে। একটা অধ্যায়ে মৌলিক মানে কোনো কিছু যদি বেসিক প্রশ্ন থাকে, এটা বেসিক প্রশ্ন। তো আমি ক দিয়ে প্রশ্নের উত্তরটা দিতেছি, খেয়াল করো। তো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে পরীক্ষায় যেভাবে লিখবা, আমি 1 নং প্রশ্নের উত্তর ক লিখতাম, কিন্তু এত সময় নাই। তো লিখতেছি উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, যেই রেখার প্রতিটি বিন্দুতে, এইভাবেই লিখবো পরীক্ষায়, যে রেখার প্রতিটি বিন্দুতে যে রেখার প্রতিটি বিন্দুতে দুইটি দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ থাকে তাকে উৎপাদন সম্ভাবনা রেখা বলে। উৎপাদন সম্ভাবনা রেখা বলে, সম্ভাবনা রেখা বলে। এটা হইল গিয়ে তোমার সৃজনশীল কয়ের উত্তর। ওকে, তো ক্ষয়ের উত্তরটা কিভাবে দিবা, ক্ষয়ের উত্তরটা দেওয়ার জন্য বলছে অর্থনৈতিক মৌলিক সমস্যা কেন সৃষ্টি হয়। তো ক্ষয়ের উত্তরটা নীলকালি ব্যবহার করবা। তো একটা সৃজনশীল আমি পুরো A to Z করেই দেখাইতেছি, সেটা কি স্যার, অর্থনৈতিক সমস্যা কেন সৃষ্টি হয় স্যার, অর্থনৈতিক সমস্যা অসীম অভাব এবং সীমিত সম্পদের কারণে সৃষ্টি হয়। অর্থাৎ মানুষের অভাবের তুলনায় সম্পদ সীমিত। তাহলে অর্থনৈতিক সমস্যা, আমি মূল টপিকটা যেটা অর্থনৈতিক সমস্যাগুলো বা অর্থনৈতিক মৌলিক সমস্যা, যেটাই লিখতে পারো, অর্থনৈতিক সমস্যাগুলো অসীম অভাব ও সীমিত সম্পদের কারণে সৃষ্টি হয় স্যার। সীমিত সম্পদ
এর কারণে সৃষ্টি হয়। এখন পরের প্যারাটা নিচের থেকে শুরু করবা, যেহেতু আমি এই জায়গায় এত হিজিবিজি করতে না চাইতেছি, তো ওই পাশে চলে যেতেছে। পরের প্যারা থেকে এভাবে শুরু করবা যে আমরা জানি মানুষের অভাব অসীম। মানুষের একটা অভাব পূরণ না হতে হতেই পূরণ না হতে হতে আরেকটা অভাবের দেখা দেয়। আরেকটা অভাবের দেখা দেয়। অর্থাৎ অভাব অসীম, কিন্তু এর জন্য সম্পদ সীমিত। অর্থাৎ অর্থনৈতিক প্রতিটি সমস্যা অসীম অভাব ও এর সম্পদের সীমিততার কারণে সৃষ্টি হয়ে থাকে। কারণে সৃষ্টি হয়। ওকে স্যার, ডান স্যার। তো এই ক্ষেত্রে স্যার আমি কি বোঝাইতে পারছি স্যার, যে দুইটা প্রশ্ন লিখবেন এভাবে, একটা লোকে ক আর একটা লোকে খ। মৌলিক কথাটা একটু নীল কালি দেওয়া বোর্ডভাবে লেখার চেষ্টা করবেন। তো পরবর্তী স্যার প্রশ্নটা লেখার আগে আমি এটার একটা ছবি তুলতে চাই, কারণ যাকে দিব সে যাতে এই জিনিসটা পায়। ওকে, তো ছবিটা আমি তুলে ফেলি, একটু সময় দিবেন আমাকে, যে পরবর্তীতে সে বলবে ভাই আমাদের দিলেন না জিনিসটা। গেল একটা প্রশ্ন পাইলাম। পরবর্তীতে স্যার 3 নাম্বার যে প্রশ্নটা বলছে, 3 নাম্বার প্রশ্নটা আমার কাছে ভাল লাগছে, কারণ আমি এই জিনিসটা পড়াইছি, এই জিনিসটা আবার আসছে। তো আলহামদুলিল্লাহ যা পড়াইতেছি তাই আসতেছে, একটু খেয়াল করলেই বুঝবেন, ক্লাসগুলো করলেই বুঝবেন। আচ্ছা, গরুর ঘতে বলছে উদ্দীপকের চিত্র হতে অদৃশ্য হস্ত কিভাবে অর্থনীতিতে প্রভাব ফেলে। তো আমি এটা মুছলাম। হ্যাঁ, আচ্ছা, গরুর ঘর প্রশ্নটা কি বলছে? গরুর ঘর প্রশ্নে বলছে, খেয়াল করবেন, উদ্দীপকে অদৃশ্য হস্ত কিভাবে। আচ্ছা, উদ্দীপকে আচ্ছা স্যার, উদ্দীপকে অদৃশ্য হস্ত বলতে, উদ্দীপকে অদৃশ্য হস্ত হচ্ছে হস্ত ধারা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, যা অর্থনৈতিক কি বলে, অদৃশ্য হস্ত দ্বারা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, এভাবে এটা নীলকালিতে লিখবা, ব্যবস্থা বা সমাজ ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করছে। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করছে। ওকে স্যার, অর্থনৈতিক ব্যবস্থাকে নির্দেশ করছে। এখন প্রশ্ন হচ্ছে কি স্যার, যে এটা কীভাবে অর্থনীতিতে প্রভাব ফেলছে। আর ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা যেভাবে অর্থনীতিতে প্রভাব, অর্থনৈতিকের
উপর প্রভাব ফেলছে, প্রভাব ফেলছে। প্রথম কি লিখবেন স্যার, এই একটা প্যারা লেখার পর পরের প্যারাটায় যাবেন, পরের প্যারায় কি লিখবেন, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, কারণ একটা টপিক আছে স্যার এই জায়গায় যেহেতু গরুর ঘতে ন্যূনতম পক্ষে স্যার 3টা প্যারা করবেন, নিয়ম এটা। একটা জ্ঞানমূলকের উত্তর দিলেন, পরবর্তীতে পরের প্যারায় লিখবেন ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে, অর্থনৈতিক ব্যবস্থা বলতে, ব্যবস্থা বলতে, ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে সে অর্থ ব্যবস্থাকে নির্দেশ করে, সে অর্থ ব্যবস্থাকে নির্দেশ করে, ব্যবস্থাকে নির্দেশ করে যে অর্থ ব্যবস্থায় ধ্বনি ধারা প্রভাবিত হয়। আমার কথা বুঝতে পারছেন? ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলতে সে অর্থ ব্যবস্থাকে বলে যে অর্থনৈতিক ব্যবস্থা ধ্বনি দ্বারা প্রভাবিত হয়। তারপর এবং যে অর্থ ব্যবস্থায় ধ্বনি শ্রেণী ধারা ভোক্তাদের চাহিদা এবং যোগানের মাধ্যমে কি নিয়ম স্যার, যে অর্থ ব্যবস্থা ধনী এবং ধনী শ্রেণী দ্বারা ভোক্তাদের চাহিদা ও যোগানের মাধ্যমে দাম উৎপাদন বন্টন করা হয়ে থাকে তাকে ধনতান্ত্রিক বা অদৃশ্য হাতে নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা বলা হয়। অদৃশ্য হাতে নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা বলা হয়, নিয়ন্ত্রিত অর্থ ব্যবস্থা বলা হয়। এটা ছিল স্যার 2 নাম্বার প্যারা। ওকে স্যার, এখন আসি স্যার এটা কিভাবে প্রভাব পড়ে। আমরা জানি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় পরিকল্পনা লয়পনা কেন্দ্রীয়করণ অর্থাৎ সরকার নিয়ন্ত্রণ করে না, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় না। আচ্ছা আমি এটা একটু লিখতেছি, হ্যাঁ স্যার একটু মুছলাম স্যার, ছবি তুইলা তারপর মুছবো। কেন্দ্রীয়ভাবে এই জায়গা থেকে লিখতেছি, হ্যাঁ কেন্দ্রীয়ভাবে কি হয় না স্যার, কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় না। অর্থাৎ আমরা জানি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, স্যার ঘরের ভিতরে আছি তো সকালবেলা বিভিন্ন হকার্স আসতেছে তো একটু স্কিপ করার চেষ্টা করবেন। তো আমরা জানি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা পরিকল্পনা কেন্দ্রীয়ভাবে কি হয় না স্যার, নিয়ন্ত্রিত হয় না, যেহেতু এখানে ধনী শ্রেণীদের প্রভাব বা অস্তিত্ব রয়েছে, তাই এই ব্যবস্থায় কি দেখা যায় স্যার, শ্রেণী বৈষম্য, তারপরে পয়েন্টটা লিখবেন শ্রেণী বৈষম্য কেন দেখা যায়, তারপর কি দেখা যায় স্যার, শ্রেণী বৈষম্য, তারপর হইল গিয়া স্যার কি শোষণ, তারপর 3 নাম্বারটা হইল গিয়া উৎপাদন বন্টন,
উৎপাদন বন্টন, তারপর কি স্যার 4 নাম্বার টপিক দিতে পারেন, এরকম 5টা টপিক দিতে পারেন স্যার। উৎপাদন বন্টন, তারপর হইল গিয়ে অবাধ প্রতিযোগিতা, অবাধ প্রতিযোগিতা যোগিতা। 5 নাম্বারটা হইল গিয়া স্যার কি, 5 নাম্বারটা হইল গিয়া স্যার অধিক উৎপাদন, অধিক উৎপাদন। স্যার এই টপিকগুলো যখন আপনি লিখবেন তাহলে কি আপনার গরুর ঘর উত্তরটা শেষ হয়ে যাবে। তো এইভাবে কি স্যার আপনি অদৃশ্য অর্থ ব্যবস্থা কিভাবে অর্থনীতিতে প্রভাব বিস্তার করে সে বিষয়ে বলতে পারলেন। ওকে, তো এটা তো বুঝলাম আমরা স্যার। এখন আমি এটার একটু ছবি তুলে নেই, কারণ এই জায়গায় গরুর ঘর উত্তরটা আমার চাইছিল, এই কারণে আমি ছবি তুলে নিতেছি স্যার, যাতে আমার লেখার পাশাপাশি ওটা দেখতে পারে। ওকে, এখন ঘোড়ার ঘর প্রশ্নে বলছে স্যার অদৃশ্য অর্থ ব্যবস্থা অর্থাৎ স্বয়ংক্রিয় অর্থ ব্যবস্থার দাম কিভাবে নির্ধারিত হয়। তো আমি একটু মুছি এটা, হ্যাঁ, ঘোড়ার ঘরের জন্য আমি এটা করানোর জন্য আপনারে একটা নির্দেশ দিব, সেটা হচ্ছে স্যার আপনি তো বইয়ের মতো করবেনই, পাশাপাশি আপনি আমার এই প্রসেসটা ফলো করতে পারেন, কারণ অনেকে আমার এই প্রসেসটা ফলো করে না, কিংবা এটা অন্য অন্য বইতে নাই। ওকে, তো পরবর্তীতে কি বলছে দেখেন, ঘোড়ার গতে বলছে উদ্দীপক হতে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ। তাহলে আপনি এইভাবে লিখবেন, প্রথম ঘোড়ার গ উদ্দীপকের আলোকে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার কি ব্যবস্থার মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ যেভাবে নির্ধারিত হয় তা দেখানো হলো, যেভাবে নির্ধারিত হয় তা উপস্থাপন করা হলো। তো এই ক্ষেত্রে স্যার আমি আপনার সহজ করার জন্য আমি বইয়ের ভাষায় তো লিখবই, প্লাস একটা জিনিস লিখবো, কারণ এই জায়গায় দেখেন মান ছাড়া আপনার অঙ্কগুলা করছে, একটু খেয়াল করবেন স্যার। মান ছাড়া কিভাবে করছে স্যার, আমি এই জায়গায় মান সহ করব যাতে আপনি সহজে বুঝতে পারেন, আর আমি মান ছাড়াও কি বোঝাবো আপনারে। তো এই জায়গায় যেহেতু ম্যাথমেটিক্যাল বিষয়গুলা, তো এই ক্ষেত্রে আপনি ওই সৃজনশীলের ওই প্যাটার্নটা ফলো করতে পারবেন না, যে প্রথমে একটা প্যারা দিলাম, পরবর্তীতে একটা সংজ্ঞা দিলাম, পরবর্তীতে আরেকটা জিনিস দিলাম। তো এই জায়গায় আপনি যদি ম্যাথমেটিক্যাল বিষয়টা জাস্ট এক্সপ্লেইন করে দেন তাহলেই হবে। ম্যাথমেটিক্যাল জিনিসটা এক্সপ্লেইন করার জন্য আমি এই জায়গায় একটা সূচি করি, তাহলে বুঝবেন। ওকে, সূচিটা কি স্যার আমি বলছিলাম, আপনারা একটু খেয়াল করেন স্যার, মনে করতে পারলে আলহামদুলিল্লাহ, না করতে পারলে সমস্যা নাই, আপনারা করাই দিতেছি। তো এই জায়গায় দেখেন স্যার পি, এই জায়গা হবে চাহিদা, এই জায়গা হবে কি যোগান, আর এই জায়গায় চিহ্নটা দিলে বুঝতে পারবেন। ওকে, তো আমি প্রথম বলছিলাম দাম 3টা ধরছিলাম, প্রথম কি খেয়াল করেন স্যার 1 2 3, তখন কি 8 6 4, আবার এই জায়গায় কি 4 6 8, খেয়াল করেন স্যার। তো এই জায়গায় দেখেন দাম যখন 1 টাকা, চাহিদা তখন কত 8 টাকা, আর যোগান কত, মানে কি চাহিদা মানে কি ক্রেতার ইচ্ছা, ক্রেতার ক্রয় করার ইচ্ছা কত 8 একক, এবং যোগান অর্থাৎ বিক্রেতা বিক্রি করার ইচ্ছা কত 4 একক। খেয়াল করেন, তো এই জায়গায় লিখলাম ক্রেতা, আর এই জায়গায় লিখলাম কি বিক্রেতা, মনে বোঝানোর জন্য। ঠিক আছে, দেখেন স্যার এই জায়গায় কোনটা বেশি স্যার, এই জায়গায় কিউডি কি স্যার বেশি, অর্থাৎ চাহিদা বেশি যোগান কম। আমার কথা বুঝতে পারছেন, এই জায়গায় চাহিদা বেশি কিন্তু যোগান কি কে স্যার কম, বুঝতে পারতেছেন স্যার। আচ্ছা, তো এই জায়গায় চাহিদা যোগান দুইটাই সমান, চাহিদা এবং যোগান দুইটাই কি স্যার সমান, আর এই জায়গায় কি স্যার চাহিদা কম যোগান বেশি, অর্থাৎ কিনতে চাইতেছে কম কিন্তু কি বিক্রি করতে চাইতেছে বেশি। তো এই জিনিসটা যখন আমি চিত্র আঁকবো তখন কি 1 2 3 2 4 6 8 2 4 6 8, আমি ইংলিশ বাংলা রিমিক্স করে ফেলতেছি এর জন্য সরি। 1 2 3, এখন চিন্তা করেন আমি যদি চিত্রটা আঁকি তাহলে চিত্রটা কেমন হবে স্যার, একটু খেয়াল করেন। তো প্রথম 1 হইলে কত হয় স্যার, 1 হইলে কত হয় 8 আর 6, আর পরবর্তীতে একটা একটা করে করি, প্রথম চাহিদা করি, 1 হইলে কত 8, 2 হইলে কত স্যার 6, আর 3 হইলে কত স্যার 4। তাহলে আমার রেখাটা কেমন হবে স্যার, আমার রেখাটা হবে যে এমন, চাহিদা রেখাটা একটু খেয়াল করেন স্যার, চাহিদা রেখা এমন। এখন যোগান রেখাটা কি, 1 হইলে কত হয় স্যার 4, 2 হইলে কত হয় স্যার 6, 3 হইলে কত হয় স্যার 8।
খেয়াল করেন, তাহলে আমার যোগান রেখাটা কেমন হবে স্যার? যোগান রেখাটা হবে এমন। তাহলে এই জায়গায় আমি একটু যদি এক্সপ্লেইন সহকারে আপনারা ব্যাখ্যা করতে চাই তাহলে একটু কি বুঝবেন? আচ্ছা, ব্যাখ্যা করতে গেলে আমি প্রথম বলবো স্যার, একটু মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে স্যার কি, দেখেন আমি যখন 1 টাকা দাম নির্ধারণ করব, 1 টাকা দাম নির্ধারণ করব, তখন কি স্যার, তখন আমার কি হয়েছে স্যার, তখন আমার এই জায়গায় চাহিদা বেশি যোগান কম। তার মানে কি স্যার, 1 টাকা দাম নির্ধারণ করলে চাহিদা বেশি। চাহিদা রেখা কোনটা স্যার? এটা চাহিদা রেখা ডিডি। যার যে দাম যদি 1 টাকা নির্ধারণ করা হয়, 1 টাকা নির্ধারণ করা হয়, তখন কি স্যার, চাহিদা বেশি কিন্তু কি কম স্যার? তখন চাহিদা বেশি হইলে যোগান কি স্যার? যোগান কম আছে। অর্থাৎ চাহিদা বেশি, এই জায়গায় যোগান কি আছে স্যার? কম আছে। অনুরূপভাবে লোকটা যদি দাম বৃদ্ধি করে, দাম বৃদ্ধি করে কত হয় স্যার? 2 টাকা হয়, তখন চাহিদা এবং যোগান দুইটা কি এসে পড়বে? ভারসাম্য এসে পড়বে। কারণ কেন স্যার? তখন ক্রেতাও বেশি কিনতে চাইতেছে না, আর বিক্রেতাও কি হইতেছে স্যার? বেশি বিক্রি করতে মানে বেশি বিক্রি করতে চাই। দুইটার মধ্যে কম্বিনেশন এই বিন্দুতে আসবে। এখন বাধ্য হয়ে যদি একজন ব্যক্তি চিন্তা করে যে না, আমি আর একটু বেশি দামে বিক্রি করতে চাই, অর্থাৎ ধনতান্ত্রিক ব্যক্তি যদি বেশি চিন্তা করে যে 3 টাকায় বিক্রি করতে চাইতেছে, তখন কি হবে স্যার? 3 টাকা বিক্রি করতে চাইলে একটু খেয়াল করেন, তখন এই জায়গায় চাহিদা হবে 4 একক কিন্তু যোগান হবে 8 একক। অর্থাৎ বিক্রেতা বেশি বিক্রি করতে চাইতেছে কিন্তু ক্রেতা কি করতে চাইতেছে স্যার? ক্রেতা কম কিনতে চাইতেছে। আমার কথা বুঝতে পারতেছেন? অর্থাৎ বিক্রেতা বেশি বিক্রি করতে চাইতেছে, ক্রেতা কম কিনতে চাইতেছে। যখন এটা আপনার পরীক্ষার যে প্রশ্নটা দিয়েছে, প্রশ্ন অনুপাতে যদি করতে যাই, একটু খেয়াল করেন স্যার, প্রশ্ন অনুপাতে করলে রেখাটা কি এমন ভাবে দিয়েছে, তাই না? তো এই রেখাটা কি স্যার? চাহিদা রেখা। চাহিদা রেখা কোনটা স্যার? এটা বলে ডিডি রেখা। ওকে, আর এই জায়গায় কি এসএস মানে সাপ্লাই বা যোগান রেখা। তো আমি এগুলো আগের ক্লাসে বলছি, একটু কাইন্ডলি দেখে নেবেন, তাহলে আমার জন্য একটু ভালো হয়। তো প্রথম কি এই জায়গায় ভারসাম্য স্যার? ভারসাম্য কি স্যার? ই বিন্দু। আমার কথা বুঝতে পারছেন? তো এই জায়গায় প্রথম কি দিছে স্যার? এই জায়গায় দিছে লেগে খেয়াল করেন স্যার, বুঝতে পারতেছেন হকাররা আসতেছে যাইতেছে, এর জন্য আমি সরি। তো পরবর্তীতে কি স্যার? P1 উপরে কি দিছে স্যার? P1 P0। আচ্ছা, P1 যদি ধরি আমি এই জায়গায় খেয়াল করেন, তো এই জায়গায় P1 আর এই জায়গায় কি স্যার? P0। আর এই জায়গায় কি স্যার? এই জায়গায় হচ্ছে স্যার P2। একটু চিন্তা করেন স্যার, তো এই জায়গায় প্রথম দিছে লোকে এ বিন্দু, আর এই জায়গায় ধরছে কি স্যার? বি বিন্দু। এই জায়গায় ই বিন্দু, এই জায়গায় কি স্যার? সি বিন্দু, আর এই জায়গায় ডি বিন্দু। আমি বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করেন এই জিনিসটা এই জায়গায় এক্সপ্লেইন করতেছি। খেয়াল করেন, P1 মানে দাম হচ্ছে স্যার কত টাকা স্যার? P1, ওই যে P1 দেখতেছি এই কারণে, P1 মানে কি দাম হচ্ছে, ওই যে উপরে দেখেন লিখছে দাম কত টাকা স্যার? 3 টাকা। আর P2 মানে হচ্ছে দাম কত টাকা স্যার? P2 মানে দাম হচ্ছে 3 টাকা, 1 টাকা, সরি জ্ঞানজাম লাগতেছে বারবার। P1 মানে দাম হচ্ছে কত টাকা? P1 মানে দাম হচ্ছে স্যার কত? সরি, এই যে এই জায়গায় দেখেন 3 টাকা। আর P2 মানে কি দাম হচ্ছে কত টাকা? দাম হচ্ছে 1 টাকা। আমি মান দিয়ে এই জায়গায় সহজভাবে বোঝানোর জন্য তুলে ধরছিলাম আপনাদের। আর এই জায়গায় কি P0 মানে কি দাম হচ্ছে 2 টাকা। একটু খেয়াল করেন, দাম যদি 3 টাকা হয় তখন এই জায়গায় কি হইতাছে স্যার? এই জায়গায় ওই যে বলছি স্যার, এই জায়গায় চাহিদা কম কিন্তু কি স্যার? যোগান বেশি। অর্থাৎ আপনি লিখতে পারবেন চিত্রে যদি দাম P1 ধরা হয়, আমার কথা বুঝতে পারতেছেন? চিত্রে দাম যদি P1 ধরা হয় তখন কি হইব স্যার? P1 টু এ বিন্দুতে, অর্থাৎ কি স্যার? অর্থাৎ হচ্ছে স্যার, খেয়াল করেন, অর্থাৎ হচ্ছে চাহিদা রেখা কি স্যার? কম। আর উপর দিকে স্যার P1 থেকে বি বিন্দু পর্যন্ত, অর্থাৎ যোগান বেশি। আমার কথা বুঝতে পারতেছেন? অর্থাৎ এই জায়গায় কি হইতেছে স্যার? একটা অভারসাম্য দেখা দিতেছে। অনুরূপভাবে যদি একটু চিন্তা করেন, তাহলে যোগানের মধ্যে কি অভারসাম্য দেখা দিতেছে? অর্থাৎ কি? অর্থাৎ এখানে কি স্যার? ক্রেতা ইচ্ছা কম কিন্তু ক্রেতার ইচ্ছা কম কিন্তু বিক্রেতার ইচ্ছা কি স্যার? বিক্রেতার ইচ্ছা বেশি। যার মধ্যে কি দেখা যাইতেছে স্যার? যার মাধ্যমে এটা অভারসাম্য দেখা যাইতেছে। বিক্রেতার ইচ্ছা বেশি মানে কি? যার মাধ্যমে অভারসাম্য দেখা যাইতেছে, যার মাধ্যমে অভারসাম্য দেখা দেয়। আবার যদি স্যার একটু খেয়াল করেন, অভারসাম্য দেখা দেয় আর দাম যদি খেয়াল করেন, দাম যদি
P0 অর্থাৎ 2 নির্ধারিত হয়, মনে রাখার জন্য নির্ধারিত হয়, তখন ই বিন্দুতে ডি আর ডি প্রাইম ও এস প্রাইম অর্থাৎ চাহিদা এবং যোগান রেখার মাধ্যমে ভারসাম্য দেখা দিবে, রেখার মাধ্যমে ভারসাম্য হবে। আবার যদি স্যার একটু খেয়াল করেন যে দাম বাড়ায়া P2 যদি নেয়, P2 দামে, তখন কি স্যার খেয়াল করেন, তখন কি QS অর্থাৎ কি স্যার যোগান কি স্যার P2C বিন্দু তে কি হবে স্যার, কম হবে না বেশি হবে? একটু চিন্তা করেন স্যার, দাম যদি 1 টাকা হয় তখন যোগান কম, আর বেশি কি স্যার, বেশি হচ্ছে হলো গিয়া স্যার কি, অর্থাৎ P2 থেকে ডি অর্থাৎ চাহিদা বেশি। আমার কথা বুঝতে পারছেন স্যার? তাহলে ভারসাম্য ই বিন্দুতে নির্ধারিত হবে, আমি কি বুঝাতে পারছি স্যার? তো এটাই হইল গিয়া স্যার কি আমার ঘোড়ার ঘর উত্তরটারে যদি এটারে আমি এক্সপ্লেনেশন সহকারে এভাবে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি ফুল মার্ক পাওয়া যাবে। কিন্তু আমি একটা কথা বলি স্যার, ম্যাথমেটিক্যালে আপনি চাক্কা নাম্বারটা পাইলেও থিওরিতে আপনি আমারটা হুবহু দিবেন বা গাইডেডটা হুবহু দিলে যে একটা চাক্কা নাম্বার পাওয়ার এক্সপেক্ট করবেন, এটা কিন্তু বোকামি ছাড়া আর কোনো কিছুই না। কথা বুঝতে পারছেন স্যার? তো আমি একটু ছবি তুলে রাখি, তাহলে মেবি ভালো হয়। ওকে স্যার? তো আচ্ছা গেল স্যার। তো এটাই আমি বলতে চাইতেছিলাম, তাহলে আমার এর মাধ্যমে প্রথম প্রশ্নের উত্তরটা দিলাম। আর এই জায়গায় আমি গরুর ঘর মানে 2 নাম্বার প্রশ্ন, এই জায়গায় আমি 2 নাম্বার এবং 3 নাম্বার প্রশ্ন যারা দিছে তাদের শুধুমাত্র আমি অঙ্কটা করে দিব স্যার। এত কিছু লিখতে গেলে না, প্রথমটারে লেখা দিতে বলছিল স্টুডেন্টে, কিন্তু দ্বিতীয় যে 2টা ওইটা লেখা দিতে বলে নাই, জাস্ট বলছে যে ভাই আমার একটু বোঝায় দেন তেইলি হবে। তো আমি 2 নাম্বার প্রশ্নটা আপনার স্ক্রিনে দিতেছি, আপনি একটু কাইন্ডলি দেখবেন। 2 নাম্বার প্রশ্নের উত্তরটা পাইলে ইনশাল্লাহ আশা করি 3 নাম্বারটাও পারবেন আপনারা যদি চান ইনশাল্লাহ। তো আমি 2 নাম্বারটা করার শেষ করে তারপর 3 নাম্বারটা ইনশাল্লাহ আমি করব। ওকে, তো আমি 2 নাম্বার প্রশ্নটা আপনাদের স্ক্রিনে দিতেছি, একটু দেখেন কাইন্ডলি। 2 নাম্বার প্রশ্নটাই বলছে, আমি এটা মুছলাম, হ্যাঁ, তাহলে 1 নং প্রশ্নটার সলিউশন আমি দিয়ে দিলাম। এখন 2 নাম্বার প্রশ্নের সলিউশনটা আমি দিচ্ছি, একটু খেয়াল করেন স্যার। সেটা হচ্ছে স্যার 2 নাম্বার প্রশ্নে বলছে স্যার এভাবে যে টিইউ এমইউ সূত্রভিত্তিক পার্থক্য, আপনার একটা সূচি দিছে, টিইউ আর এমইউ সূত্রভিত্তিক পার্থক্য দাও। তো ক নাম্বারে দেখেন, আমি যদি উত্তর দিই ওই আগের মতন দিবেন, ক নাম্বারে উত্তর লিখে লিখবেন টিইউ হচ্ছে, খেয়াল করেন, টিইউ হচ্ছে কি স্যার, টিইউ হচ্ছে হলো গিয়া স্যার, এই যে আমরা এভাবে করি না স্যার, mu1 প্লাস mu2 প্লাস mun, অর্থাৎ হলো গিয়া প্রান্তিক উপযোগের সমষ্টি। তাহলে টিইউ হচ্ছে কি স্যার, প্রান্তিক উপযোগের সমষ্টি, প্রান্তিক উপযোগের সমষ্টি। আর mu হচ্ছে কি স্যার, একটু খেয়াল করেন স্যার, mu হচ্ছে হলো গিয়া, mu হচ্ছে কি স্যার, mu হচ্ছে হলো গিয়া, সূত্রটা কি জানি আমরা, mu সূত্র সেটা হচ্ছে ডেল্টা টিউ বাই ডেল্টা কিউ, অর্থাৎ mu হচ্ছে মোট উপযোগ ও ভোগের ব্যবধানের আবারও বলি স্যার, টিউ হচ্ছে ওই লেখা প্রান্তিক উপযোগের সমষ্টি, আর mu হচ্ছে মোট উপযোগ ও ভোগের ব্যবধানের অনুপাত বা ভাগফল যেটা বলে। আচ্ছা স্যার, তাহলে আমি কয়টা পাইলাম স্যার, আমি কয়ের উত্তর পাইলাম। এখন আমরা কি স্যার ক্ষয়ের উত্তরটা যদি বলি, ক্ষয় উত্তর বলছে টিইউ সাথে সাথে mu কখনো বৃদ্ধি পায় না কেন, ব্যাখ্যা করো। তো আমি একটু কথাটা প্যাসিভ ভাবে প্রশ্নটা মানে উল্লেখ করছে, এটা আপনারা জানেন। সেটা কি স্যার, আমরা জানি টিইউ mu দুইটা একসাথে শুরু হইলেও, খেয়াল করেন স্যার, টিইউ mu দুইটা একসাথে শুরু হইলেও সে জায়গায় টিইউ কি স্যার সম্পূর্ণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, অর্থাৎ টিইউ বাড়তে থাকে, অর্থাৎ টিইউ মানে কি খরচ, মোট উপযোগ মানে কি মোট খরচ, অর্থাৎ মোট খরচ বৃদ্ধি পায়। কিন্তু কি স্যার মোট খরচের যে ইচ্ছাটা, অর্থাৎ প্রান্তিক উপযোগ,
প্রান্তিক উপযোগ কি হয় স্যার? হ্রাস পায়। এটা কেন স্যার? কারণ আমরা যখন বারবার ভোগ করতে থাকবো, অর্থাৎ ভোগের ফলে কি মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ কি স্যার? কমে। তাহলে কি লিখতে পারি স্যার? ভোগের ফলে একমাত্র কি কারণ স্যার? ভোগের ফলে মোট উপযোগ বাড়ে। কি স্যার? মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক, স্যার আমি ওই যে একবার বললাম না স্যার, একটু ঘাইমে গেছি তো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, তো একটু মানে দেখেন স্যার, মানে এভাবে ব্যাখ্যা দিবেন, বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ কি স্যার? প্রান্তিক উপযোগ হ্রাস পায়। আবার বলতেছি স্যার, ভোগের ফলে মোট উপযোগ বাড়ে কিন্তু প্রান্তিক উপযোগ কি হয় স্যার? হ্রাস পায়। একমাত্র ভোগের কারণে টিইউ বৃদ্ধি পেলেও এমইউ কি হয় না স্যার? বৃদ্ধি পায় না স্যার। বাকিটা একটু বুঝে নেন স্যার, আমি এক্সপ্লেনেশন সহকারে দিতেছি তো, টানা মানে উত্তর দিতে গেলে মাথা গরম হয়ে যায় স্যার প্রশ্নটা। পরবর্তীতে স্যার একটা সূচি বলছে, মানে এটা প্রশ্নটা দেখি স্যার, মানে একসাথে কখনো কি হয় না স্যার? টিইউ কখনো বৃদ্ধি পায় না, কখনো সাথে সাথে কখনো বৃদ্ধি পায় না। কথা বুঝতে পারছেন স্যার? আমি একটু অল্প কথায় বিশ্লেষণ করার চেষ্টা করছি। পরবর্তীতে দেখেন স্যার, ছবি তুললাম, গরুর ঘ প্রশ্নে কি বলছে একটু খেয়াল করেন স্যার। গরুর ঘ প্রশ্নে বলছে যে এমইউ নির্ধারণ করতে। একটা মজার প্রশ্ন, মজার প্রশ্নটা কেন বললাম স্যার, আমি আপনাদের কিন্তু অনেক পড়াইছি এই টাইপের প্রশ্ন, কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ না দেওয়ার কারণে এই ভুলগুলা করেন স্যার। আবারও বলতেছি স্যার, এই প্রশ্নগুলো আমি অনেক করাইছি কিন্তু আপনাদের মনোযোগ না দেওয়ার কারণে এই ভুলগুলা করেন। সেটা কি স্যার? একটু খেয়াল করেন। 1 2 3 4 5 6 7, ওকে স্যার? স্যার চারপাশে হকার স্যার, একটু বুঝে নিয়েন আমার কথাগুলা। সরি স্যার, আমি কিছু করার নাই স্যার, কথা বুঝতে পারছেন স্যার? তো এই জায়গায় স্যার টিইউ আরেকটা কি স্যার? এমইউ। একটু খেয়াল করেন স্যার, এটা একটা মজার বিষয় কেন বললাম স্যার, একটু বুঝে নিয়েন স্যার। প্রথমটা কি স্যার? আমরা জানি টিইউতে যা হয় এমইউতে কি হয় স্যার? প্রথমটা হয়। আমি এই জায়গায় প্রশ্নবোধক চিহ্ন আছে একটা, খেয়াল করেন স্যার। তো এই জায়গায় 50 যদি হয় এমইউতে, তখন কি টিইউতে কত স্যার? 50, তাই না? পরবর্তীতে আছে 80। আচ্ছা স্যার একটু খেয়াল করেন তো, 50 থেকে আমরা জানি, তাহলে এমইউ কেমনে পাওয়া যায় স্যার? উপরেরটা থেকে নিচেরটা কি করতে হয় স্যার? বিয়োগ করতে হয়। তাহলে আমি যদি উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ দিই তাহলে কত হয় স্যার? খেয়াল করেন তো, 80 থেকে 50 বিয়োগ দিলে কত হয়? তাহলে এই জায়গায় হবে 30। কথা বুঝতে পারছেন? তো এই জায়গায় দেওয়া আছে কি স্যার? একটু খেয়াল করেন স্যার, এই জায়গায় দিলে 50, এই জায়গায় 50। আচ্ছা স্যার, এই জায়গায় দুইটা জিনিস যদি চিন্তা করেন, তো এই জায়গায় 20 দেওয়া আছে আর এই জায়গায় 10 দেওয়া আছে। এখন কি হবে স্যার? এখন কিভাবে লিখবেন স্যার? বলতে পারবেন যে দেখেন স্যার, ব্যবধান যদি এত হয় তাহলে এটার সাথে এটা কি করবেন? যোগ করবেন। তাহলে 80 সাথে 20 যোগ করলে কি হয় স্যার? 80 সাথে 20 যোগ করলে হয় 100। কথা বুঝতে পারছেন? অর্থাৎ আমি সাইডে লিখি, 80 সাথে আমি কি করে যোগ করে বের করছি? 20 যোগ করে বের করছি। আর এটা কিভাবে বের করছি স্যার? এটা বের করছি হইল গিয়া 80 থেকে 50 বিয়োগ দিয়েছি, তাহলে কত পাইছি স্যার? আমি কত বুঝতে পারছি স্যার? তাহলে এই জায়গায় 30 পাইছি, আর এটা কি 80 সাথে যোগ করে 100 পাইছি। ওকে, পরবর্তীতে দেখেন স্যার, 100 সাথে আবার কি করব স্যার? অনুরূপভাবে 10 যোগ করব, অর্থাৎ 100 সাথে আমি কি যোগ করছি স্যার? 10 যোগ করছি। তাহলে কত হয় স্যার? 110, তাই না স্যার? এখন পরের প্রশ্নে কি বলছে স্যার? দেখেন 110 দেওয়া আছে, আর এই জায়গায় কি দেওয়া আছে স্যার? 90 দেওয়া আছে, আর এই জায়গায় কি দেওয়া আছে স্যার? এই জায়গায় -30 দেওয়া আছে। তো এখন কিভাবে করব স্যার? তাই না? তো 110 পাইছি, তাহলে এটা আমার কি হবে স্যার? 110। তো এই জায়গায় আমার কি হয়েছে স্যার? একটু খেয়াল করেন স্যার, এই জায়গায় আমার, সরি আমি লাল কালি দিয়ে লিখবো, 110 পাইছি। এখন পরেরটা কি হবে স্যার? ওই যে বললাম স্যার, এখন যেহেতু এটা নাই তাহলে এটার সাথে এটা বিয়োগ করব। কিভাবে স্যার? 110 বিয়োগ 110, কারণ আমরা জানি মোট উপযোগ থেকে বিয়োগ করলে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করলে কি পাওয়া যায় স্যার? প্রান্তিক উপযোগ। তাহলে প্রান্তিক উপযোগ কত হয় স্যার? 0, অর্থাৎ এই জায়গায় কি হবে স্যার? 0। পরবর্তীতে সেম জিনিসটা 90 থেকে যদি 110 বিয়োগ করে, অর্থাৎ 90 বিয়োগ 110, তাহলে কি হবে স্যার? তাহলে হবে হইল গিয়া -20। আমার কথা বুঝছেন? তাহলে এই জায়গায় হবে কি? -20, -20, হ্যাঁ -20 হবে। তো অনুরূপভাবে স্যার এখন যদি আবার কি করতে হবে? যোগ কিভাবে করবো স্যার? 90, খেয়াল করেন স্যার, 90
যোগ কত স্যার -30, অর্থাৎ কি প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 90 থেকে যদি -30 করি তাহলে কি হয় স্যার 60 হয়, অর্থাৎ এই জায়গায় কি হবে স্যার 60। আমার কথা বুঝছেন স্যার? এখন চিত্রটা দাপার দা পাইকা ফেলেন, তাহলে চিত্রটা কেমন হবে স্যার? প্রান্তিক উপযোগের চিত্রটা হবে হইলো গিয়া স্যার, আমি বলছি কি মোট উপযোগের চিত্র, মোট উপযোগের চিত্রটা এমন হবে স্যার। চিত্রটা আপনাদের অনেক করাইছে, একটু খেয়াল করবেন তাহলে হবে। আর পরবর্তীতে ঘোড়ার গতে বলছে কি স্যার? ঘোড়ার গতে বলছে যে প্রান্তিক উপযোগ করতে। তো প্রান্তিক উপযোগের চিত্রটা কি হবে এটা আপনারা আমার থেকে ভালো জানেন, সেটা কি উপর দিক থেকে নিচে হবে স্যার, চিত্রটা আঁকলে এমন হবে। তো আমি দেখেন 2 নাম্বার প্রশ্নের সলভটা দিলাম এভাবে। মূল কথা হলো যে সূচিটা যদি সলভ করতে পারেন বাকি এভাবে সলভ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন, তাই না? আচ্ছা স্যার, আশা করি বুঝতে পারছেন। যাই হোক স্যার, এখন আসল কথায় আসি, সেটা হচ্ছে স্যার পরবর্তী প্রশ্ন। সেটা কি স্যার? পরবর্তী প্রশ্ন কি স্যার? পরবর্তী প্রশ্নে বলছে স্যার, একটু মনোযোগ দেন স্যার। পরবর্তী প্রশ্ন 5 মিনিট পর নাও। পরবর্তী প্রশ্নটা কি স্যার? একটু খেয়াল করেন স্যার। পরবর্তী প্রশ্নে এরকম একটা সূচি দেওয়া আছে, সূচিটা দেখে অনেকে ঘাবড়ায় গেছে, বলতেছে যে ভাই আচ্ছা পর্যায়গত উপযোগ ক নাম্বারটা, তাহলে পরবর্তী প্রশ্ন ক নাম্বারটার যদি উত্তর দেই স্যার, একটু খেয়াল করেন যে এই জায়গায় TU/MU দাম নির্ধারণ করে কে স্যার? তাহলে TU/MU দাম নির্ধারণ করে পর্যায়গত উপযোগী কে নির্ধারণ করে স্যার? পর্যায়গত উপযোগে TU ও MU দাম নির্ধারণ করে কে স্যার? দাম নির্ধারণ করে হচ্ছে হইলো কি স্যার? বিক্রেতা। অর্থাৎ পর্যায়গত উপযোগে স্যার কি TU/MU দাম নির্ধারণ করে কি স্যার? বিক্রেতা। তো খ নাম্বারটা কি স্যার? খ নাম্বার প্রশ্নে যদি উত্তর দিতে যাই TU/MU কখন 0 হবে ব্যাখ্যা করো, তাহলে একটা জিনিস চিন্তা করেন স্যার। এই জায়গায় আমি প্রথমেই যদি একটা জিনিস চিন্তা করে দিই, সেটা হচ্ছে স্যার দেখেন আমি প্রশ্ন যে করছি, আপনারা তো প্রশ্ন দেখা বলতেছেন যে ভাইয়া এটা কি প্রশ্ন। হ্যাঁ স্যার, প্রশ্নটা একটু হার্ড, এটা আমি জানি। তো এই জায়গায় 7 পর্যন্ত দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, ওকে 6 7। তো এই জায়গায় দেখেন প্রথমটা ব্লাইন্ড, ব্লাইন্ড মানে কি কিছু নাই, পরেরটা কি 30, পরেরটা কি স্যার? পরেরটা হচ্ছে কি স্যার 20, পরেরটা কি হচ্ছে স্যার? পরেরটা 15, পরেরটা কি 0, তারপর -5, তারপরেরটা কি স্যার -10। তাহলে এই জায়গায় কি করবেন স্যার? চিন্তা করেন, প্রথমে যদি ব্লাইন্ড থাকে তাহলে TU/MU কখন শূন্য হয় বলেন তো? TU/MU শূন্য হবে যদি ভোগ শূন্য হয়। আপনি যদি ভোগ নাই করেন তাহলে TU/MU পাইবেনই না। অর্থাৎ আমরা জানি কোনো দ্রব্য ভোগ করলে উপযোগ পাওয়া যায়, যদি ভোগই না করি তাহলে TU পাবো না, MU পাবো না, তাই না স্যার? এখন পরেরটাই দেখেন স্যার, এই জায়গায় বলছে যে MU রেখা অঙ্কন করো। MU রেখা যদি আঁকতে যাই তাহলে আমরা কি করবো একটু চিন্তা করেন তো। 1 ধরবো স্যার, এই জায়গায় 1 ধরবো না, কারণ কি স্যার আমরা কাউন্ট করবো কোন জায়গা থেকে স্যার? 2 এর থেকে, 2 3 4 5 6 7। কথা বুঝতে পারছেন স্যার? 1 আপনারা কনফিউজ করার জন্য দিছে, অর্থাৎ 1 এর মান নাই তো 1 এর চিত্র হবে না। অর্থাৎ আমার রেখাটা শুরু হবে কোন জায়গা থেকে স্যার? 2 এর থেকে, 1 এর থেকে না স্যার। কোন জায়গা থেকে? 2 এর থেকে। 2 হইলে 30, তো এরকম করে আমার রেখাটা কি হবে স্যার? 30 এর থেকে শুরু হয়ে যে এরকম নিচের দিকে আসবে। অর্থাৎ আমি এই জায়গায় 1 এর কাজ করবই না চিত্র আঁকার ক্ষেত্রে। আমি কি বুঝাইতে পারছি স্যার? তো এটা গেল স্যার। পরবর্তীতে বলছে যে TU এবং MU এর পার্থক্য বের করো চিত্রের মাধ্যমে। আচ্ছা তাহলে আমরা TU-টা বের করি। TU কিভাবে বের করবো একটু চিন্তা করেন স্যার। MU 0, তার মানে কি TU কি 0, তাহলে আমার কাউন্ট করতে হবে 2 এর পর থেকে। খেয়াল করেন স্যার, 2 এ কত? 30 এর 30। কথা বুঝতে পারতেছেন? অনেকে ঘাবড়ে যায়, ভাই এটা কি করছেন বুঝতেছি না। তো এটাই লোকে যে এরকম, তাহলে 2 এর 30 এ 30, তারপর কি 30 এর সাথে 20 যোগ করলে কত হবে? 50, 50 এর সাথে 15 যোগ করলে কত হবে স্যার? 65, 65 এর সাথে 0 যোগ করলে কি হবে? 65, -5 করলে কত হয়? 60। কথা বুঝেন নাই স্যার? পরেরটা কি স্যার? 10 যোগ করলে কি 50। তো এটাই হইল গিয়া স্যার আমাদের TU 65 সাথে 65 যোগ, হ্যাঁ স্যার। তো এটা আমাদের কি স্যার? TU। আমার কথা বুঝতে পারছেন? তো এই জায়গায় গরুর গোড়ার প্রথম 2টা চিত্র আঁকবেন, চিত্র দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবেন, জাস্ট এতটুকুই। ঘাবড়ানোর দরকার নেই, আপনারা অতিরিক্ত ঘাবড়ে অতিরিক্ত জিনিসটা আরো নষ্ট বানায় ফেলছেন। তো আজকে 3টা প্রশ্ন সলভ দিলাম এবং এভাবেই আমি আশা করি আপনারা প্রশ্নের সলভ দিবেন। তো ভালো থাকবেন, আর কোনো প্রশ্ন থাকলে সরাসরি প্রশ্ন করতে পারেন।